আজন্ম লালিত মহানগরীতে থাকা সুরেশ্বর রায়কে একদিন ইচ্ছার বিরুদ্ধে যেতে হয়েছিল কীর্তিহাটে। আসলে তার উপর সমন জারি হয়েছিল কীর্তিহাটে যাবার, সেটেলমেন্ট অফিসে হাজিরা দেবার। সেই কারণেই তাকে কলকাতা ছেড়ে কীর্তিহাটে যেতে হয়েছিল। এই হলো কীর্তিহাটের কাহিনী। নমস্কার, আমরা শুনছি কীর্তিহাটের কর্চা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে আসুন শুনে নিই আজকের কাহিনীতে কি আছে। মাতৃশ্রাদ্ধ তাকে যেন হঠাৎ এক নতুন জীবনে, নতুন রাজ্যে ঢুকিয়ে দিয়ে গেল। অতি সাধারণ এবং ভাবসর্বস্ব মানুষ হলে সে নিশ্চয়ই ভাবত তার মরজগতের ওপার থেকে পরম স্নেহে তাকে হাত ধরে এনে এই জীবনে ঢুকিয়ে দিয়ে গেলেন। দুঃখ ভুলিয়ে দিতেই এটা করলেন। কিন্তু সুরেশ্বর তা ভাবল না। এটা হবে সে জানত, দুদিন আগে আর দুদিন পরে, এবং এর কারণও তার কাছে আছে স্পষ্ট। মায়ের শ্রাদ্ধ সে কলকাতাতেই করলে এবং সংক্ষেপে করতে গিয়ে করতেও পারল না শেষ পর্যন্ত। মনটা কেমন যেন খচখচ করতে লাগলো। নায়ব তাকে প্রথম দিনই তার আর্থিক এবং বৈষয়িক সম্পত্তির একটা পরিষ্কার হিসেব বুঝিয়ে দিয়েছিল। কীর্তিহাটে 8.5 আনা দেবোত্তর এখন তার হাতে এসেছে। তার পিতামহ ছোট ভাইয়ের 5 আনা অংশের মহাল অর্ধেক পত্তনি নিয়েছিলেন এবং তিনি ব্রহ্ম হয়ে গেলে মূল সত্ত্বেরও অর্ধেক তাতে বর্তেছিল। তাতে হয়েছিল তার 8.5 আনা। এর অর্ধেক 4 আনা 5 গণ্ডা ছিল তার জ্যাঠামশায়ের। বছরখানেক পূর্বে তার মা হেমলতা দেবী ভাসুরের দেবোত্তরের মুনাফা পত্তনির সামিল করে বন্দোবস্ত নেওয়াই বলতে গেলে 8.5 আনাই তার হয়েছে। বার্ষিক দেবখরচ বরাদ্দ 12,000 বাদে 20,000 মুনাফার 8.5 আনা এখন তার। এছাড়াও কলকাতার বাড়ি ভাড়ার মাসিক 300 টাকা হিসেবে 3600 টাকা এবং কেনা শেয়ারের ডিভিডেন্ড থেকে বার্ষিক 4-5 হাজার টাকা আসে। নগদ টাকা তার অংশের 50,000 বেড়ে এখন 65,000-এ পৌঁছেছে। তার মায়ের টাকা সামান্যই মজুদ আছে, 1000 বাকি টাকা অর্থাৎ ভাসুরের সম্পত্তি এবং বাড়ি তিনি কিনবার জন্য তাকে 50,000 টাকা দিয়েছিলেন। হরচন্দ্র বলেছিল, বাবা, আয় এখন তোমার 20,000 টাকা। এ যদি তুমি হিসেব করে চলতে পারো তবে তোমার পর আর 2 পুরুষ পর্যন্ত সুখেই চলে যাবে। তোমার বাবা তার নিজের জীবন দিয়ে বেহিসেবি চালে চলেছেন, সম্পত্তিতে বেহিসেব করেননি। 2 লাখ টাকা তিনি নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি নিজে জীবনে কোনোদিন বসে খাননি, 2 হাতে রোজগার করেছেন। তোমার মা ছিলেন সাক্ষাৎ লক্ষ্মী। তার টাকা থেকে বড় কর্তার এই সম্পত্তি কিনে যে কাজ করে গিয়েছেন তার তুলনা হয় না। সুরেশ্বর বলেছিল, মায়ের টাকাটা দিয়ে আমি কীর্তিহাটে মেয়েদের জন্য একটা স্কুল করে দিতে চাই। ম্যাট্রিক ওখানে চলবে না, এমই স্কুল, এবং ওটা ফ্রি হবে। মায়ের সম্পত্তি থেকেই খরচ চলবে। হরচন্দ্র বলেছিলেন, খুব ভালো কথা। তিনি পূর্ণবতী মহিলা ছিলেন, তোমার মা তার জন্য করবে, তো খুবই ভালো কথা। আর শ্রাদ্ধ সে কীরকম করবে? আজ আমি খবর দিলাম অবশ্য কীর্তিহাটে সকলকে। এক বড়বাবু আর বড় মা, তারা তো কাল ছেলেদের কাছে শুনলাম এইখানে আসছেন। কি একটা গোলমাল করেছে ছেলেরা, তাই মেটাতে আসবেন। তা ওখানেও টেলিগ্রাম করে দিলাম। আমাদের কর্তব্য তো আমাদেরই করতে হবে। কীর্তিহাটে করতে গেলে অনেক ঝঞ্ঝাট। আমি বলি এখানেই করো, এইখানকার মতো করে করো। কাল থেকেই ভেবেছি। ছোটবাবু সাহেবী মেজাজের লোক ছিলেন, সামাজিক খুব একটা ছিলেনও না। এই বাড়ির সঙ্গে আগে কলকাতার বড় বড় বাড়ির যোগাযোগ ছিল। পাইকপাড়ার রাজারা, ওরা বলতে গেলে এই বাড়ির মূল পত্তন করে দিয়েছিলেন। দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংজি রায়রা, তিনি লাট কীর্তিহাটটা কিনে দিয়েছিলেন। এরাও আসতেন। কৃষ্ণনগরের রাজবাড়ি, মহারাজের দেওয়ান বাড়ি, এরা ছিলেন একরকম অভিভাবক, বড়ই স্নেহ করতেন।
রানাঘাটের পাল চৌধুরীরা আছেন, ওরা খুব ভক্তি করতেন কর্তাদের। ঠাকুরবাড়ির সঙ্গেও যোগাযোগ ছিল। পত্রতত্র ছিল প্রায় সব রাজবাড়িদের সঙ্গে। শুনেছি তোমার পিতামহ স্বর্গীয় দেবেশ্বর রায় মহাশয়ের বিবাহে দুটো বৌভাত হয়েছিল, একটা কলকাতায়, একটা কীর্তিহাটে। সবাই এসেছিলেন এবং একটা ঘর ভরে গিয়েছিল জিনিসপত্রে। মূল্যবান মূল্যবান সব জিনিস দিয়েছিলেন। তারপর তোমার পিতামহ তো এখানে মহামানী লোক ছিলেন। বড়বাবুর মানে তোমার জ্যাঠামশাইয়ের বিবাহেও এরা এসেছেন। তাছাড়াও বড় বড় সব সাহেব শুভ এসেছেন। ছোটবাবু তোমার বাবাই এইসব একরকম তুলে দিয়েছিলেন, কাগজে লিখতেন, কারোর খাতির করতেন না, যেতেন না বড় একটা কোথাও, ওই পার্টি টাটিতে। তাতে তো সামাজিকতা বজায় থাকেনি। তা তুমি এবার সেটা করো, মায়ের শ্রাদ্ধে পুরনো সম্পর্ক ঝালিয়ে নাও। কত খরচ হবে? শ্রাদ্ধে 10,000 টাকা খরচ করলে প্রচুর হবে। একবার কেবল নিজে যাওয়া, আর সেটা তো ভালো হবে, পরিচয় হয়ে যাবে। সত্যি সে যেন এক নতুন জগতে এসে পড়ল। বিংশ শতাব্দীর তৃতীয় দশক 30 সালে পার হয়েছে। আইন অমান্য আন্দোলনও পার হয়ে গেছে। আন্দোলন সফল হয়নি, এ কথা সত্য, কিন্তু বছরের মধ্যে যেমন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু গাছের ফুল ফোটা শেষ হয়ে ফুলগুলি ঝরে এবং নতুন গাছে ফুল ধরে, নতুন ফসল ওঠে, মানুষের পরিচ্ছদ পাল্টায়, মন পাল্টায়, তেমনিভাবেই আগেকার কাল, যে কালে এইসব বড় বড় বাড়ির দিকে বিস্ময় এবং শ্রদ্ধার সঙ্গে তাকিয়ে থাকত, সে কাল এখন বিগত ঋতুর মতো। এইসব বাড়ি, এইসব মানুষ এখন শুকিয়ে আসা ফুলের মতো আকর্ষণহীন। এদের সম্পর্কে সুরেশ্বরের নিজের মনোভাবও সুপ্রসন্ন নয়। তার কারণ সেও জন্মাবধি তার সাহেব মনোভাবাপন্ন বাপের প্রভাবেই প্রভাবান্বিত। তিনি সাংবাদিক হিসেবে ইংরেজকে সমর্থন করলেও এইসব দেশীয় জমিদার ধনীদের সমর্থক ঠিক ছিলেন না। এদের সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা যা ছিল, নিজের বংশাবলী থেকে তার সঙ্গে পরিচয়ও সুরেশ্বরের প্রত্যক্ষভাবেই ঘটেছে কীর্তিহাটে গিয়ে। তাছাড়াও এই নতুন কালের বাতাসে নিঃশ্বাস নেয়া নতুন মানুষ সে। জমিদার বংশধর হয়েও জমিদারির সঙ্গে তার প্রত্যক্ষ সম্পর্ক না থাকার জন্য তার মন জোর পেয়েছিল। মনে মনে অনুভব করত এর জন্য কোনো কালই, কোনো গ্লানি তাকে স্পর্শ করেনি। বাপের জোর ছিল, তিনি খেটে খেতেন। এই মনের জোরে সে এদের থেকে নিজেকে আলাদা ভেবেছে, আলাদা থেকেওছে এবং মনে মনে অবজ্ঞা, ঘৃণাও করেছে। কিন্তু নিমন্ত্রণ করতে গিয়ে এদের সঙ্গে আলাপ পরিচয় করে সে বিস্মিত এবং মুগ্ধ হল। মুগ্ধ করল তাকে তাদের সৌজন্য, তাদের শীলতা। বিস্মিত হলো এই দেখে যে তারাও তার চেয়ে কম আধুনিক নয়। ভালো লাগলো তাদের রুচি। চমকে গেল এই দেখে যে এদের অবস্থা চারিদিকটা পুরনো আমলের ভারী অলংকার গড়নের মতো বেমানান এবং স্থূল হয়ে গেলেও জহরতের ছটায় ও শোভায় জৌলুসের মতো একটা জৌলুস এখনো বুকে ধরে রেখেছে। কিছু কিছু এইসব মানুষের ধারা, ধরন, চাল চলনের তত্ত্ব আছে, বিলাসের উগ্রতাও আছে, অনেকের ব্যভিচার মদ্যপানের প্রকাশ্য অখ্যাতিও আছে। কিন্তু এদের মধ্যে এমন সব লোকও রয়েছে যারা ধারালো ছুরির মতো বুদ্ধিদৃপ্ত, বিদ্যা অনুরাগী। এটা হলো তার প্রথম অভিজ্ঞতা। প্রথম আত্মীয় বাড়ির নিমন্ত্রণ সেরেই সর্বাগ্রে সে গেল পাইকপাড়ার রাজবাড়ি। রাজা বিগত, তার মা আছেন, তিনি মানুষ করেছেন 3 পুত্রকে, কুমার বিমল চন্দ্র সিংহ, কুমার অমরেশ চন্দ্র সিংহ, কুমার বৃন্দাবন চন্দ্র সিংহ। কুমার বিমল চন্দ্রের সঙ্গে তার দেখা হলো। তার থেকে কম বয়স, সদ্য ম্যাট্রিক পাশ করে প্রেসিডেন্সিতে পড়ছেন। কাঁচা সোনার মতো দেহবর্ণ, বুদ্ধি বিদ্যা দীপ্ত মন। এই বয়সেই সুরসিক ব্যক্তি হয়ে উঠেছেন। কিছুদিন আগেই এই বাড়িতে রবীন্দ্রনাথকে এনেছিলেন, তার সঙ্গে বসে ফটো তুলিয়েছিলেন। সেই ফটোটা সামনেই টাঙানো রয়েছে।
যামিনী রায় নন্দলালেরও ছবি দেওয়ালে ঝুলছে। মিষ্টভাষী মানুষটির মুখে হাসি লেগেই রয়েছে। অত্যন্ত সহানুভূতির সঙ্গে গ্রহণ করলেন তিনি। বললেন, নিশ্চয়ই যাব। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক তো অতি নিকট এবং খুবই প্রীতিকর। দিওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের দুর্নাম দেশের লোক যাই করুক, সেদিন তিনি পার্লামেন্ট সেটেলমেন্টের সময় 11 ভাগের 10 ভাগ রেভিনিউ করেছিলেন বলেই আজও গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে, এবং যদি কোনো দিন জমিদারি উচ্ছেদ হয় তবে সেই দিন কম্পেনসেশন দেবার সময় এর উপকারিতা বোঝা যাবে। হেস্টিং সাহেব যাবার সময় বলেছিলেন, আমার সম্মানিত নিয়োগকর্তার সেবা ত্যাগ করতে গিয়ে যে অনুশোচনা আমার অনুভূত হয় তা আরও গভীর হতো যদি এই চিন্তা আমাকে কষ্ট দিত যে আমি এমন একজন ব্যক্তির গুণাবলীকে উপেক্ষা করেছি যিনি তাদের কাছ থেকে আমার সমান মর্যাদা পাওয়ার যোগ্য। গঙ্গা গোবিন্দ সিংহ। মস্ত বড় একটা প্যাসেজ। তা দেওয়ানজি রায়েরা বলতেন, হেস্টিং সাহেব আমার জন্য যা বলেছেন আমাকে তাই বলতে হবে, কুড়ারাম ভট্টাচার্যের জন্য। আরও কয়েকজনের কাছে সেই অভিজ্ঞতা নিয়ে ফিরেছিল। আবার বেশ কয়েকটা বাড়ির প্রাচীন তত্ত্বের কড়াকড়ি এবং মনের স্থূলতা দেখে তিক্তও হয়েছিল মনে মনে। দু একজন বলেছিলেন, তাই তো হে, তোমার বাবা তো সাহেব বলে আমাদের খাতা থেকে নাম কাটিয়ে নাম কাটা শেফাই হয়েছিল, আমাদের গাল দিয়েই তো করে খেয়েছে বলতে গেলে। তা তুমি আমাদের খাতায় আবার নাম লেখাতে যাচ্ছ যে? তা বেশ বেশ। এছাড়া সে তার কয়েকজন বিশেষ শ্রদ্ধার পাত্রকেও নিমন্ত্রণ করে এসেছিল। শিল্পী যামিনী রায়, অতুল বোস এবং তার বাপের বন্ধু কয়েকজন নামজাদা সাংবাদিক হেমেন্দ্র প্রসাদ ঘোষ, তুষারকান্তি ঘোষ, সত্যেন্দ্রনাথ মজুমদার এবং বিশিষ্ট ব্যক্তিকে নিমন্ত্রণ করেছিল। শিল্পী যামিনী রায় তাকে স্নেহ করতেন। শিল্পরসিক তরুণ ছেলেটিকে ভালোও লাগত তার। অতুলবাবুও ভালোবাসতেন। এই যোগাযোগ বিচিত্রভাবে তাকে যেন আকস্মাৎ ফ্ল্যাশ লাইটের আলোর সামনে দাঁড় করিয়ে তাকে সুপরিচিত করে দিলে, খ্যাতিমান করে তুললে। সে ভাবেনি এমন ঘটবে। ব্যাপারটা ঘটল এইভাবে। সভামণ্ডপে দুখানি অয়েল পেন্টিং কলকাতার আধুনিক রীতি অনুযায়ী মালা দিয়ে সাজিয়ে দুখানি কাঠের চৌকির ওপর রাখা হয়েছিল, তার মায়ের এবং তার বাপের। সুরেশ্বর মাথা কামিয়ে শ্রাদ্ধে বসেছিল। অভ্যর্থনা করেছিলেন তার মামা। প্রায় প্রত্যেকেরই দৃষ্টি আকৃষ্ট হলো ওই ছবি দুখানির দিকে। ছবি দুখানির বৈশিষ্ট্য হলো যে যেন জীবন্ত বলে মনে হচ্ছিল। প্রতিজনেই বললেন, বাহ, ছবি দুখানি তো সুন্দর হয়েছে, সুন্দর ছবি। মামা প্রবীর চ্যাটার্জি প্রত্যেককেই বললেন, ও সুরেশ্বরের নিজের আঁকা ছবি। অতুল বোস তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বললেন, খুব চমৎকার হয়েছে। মিস্টার রয়কে আমি দেখেছি। ছবি শুধু জীবন্ত নয়, তার সঙ্গে ক্যারেক্টারও এসেছে। ওই যে হাসিটুকুতে ঠোঁট দুখানা অল্প একটু বাঁকা করে দিয়েছে একদিকে, এবং চোখের তারা দুটোকে একটু করে এক পেশে করে দিয়েছে, তাতেই বলে দিচ্ছে হোয়াট ওয়াজ হি। ওর মাকে আমি দেখিনি, বলতে পারবো না, কিন্তু জীবন্ত হয়েছে। মনে হচ্ছে অসাধারণ ছিলেন তিনি, অ্যান্ড তাই ছিলেন তিনি। কিন্তু সুরেশ্বর ছবি আঁকে নাকি? কই একদিনও তো বলেনি। তারিফ সকলেই করলেন, এবং একটু পরে মিষ্টিমুখ করাতে ওপরের ঘরে নিয়ে গিয়ে প্রবীরবাবু বললেন, দেওয়ালের ছবিগুলো অধিকাংশই ওর আঁকা। যামিনীবাবু আসেননি। তিনি ধ্যানী মানুষ এবং বেশি লোক সমাগমের মধ্যে তিনি অস্বচ্ছন্দ বোধ করেন। তাছাড়াও সেটা 1934 সালের শেষ। তখনও তার সাধনার খ্যাতি বিস্তৃত হয়নি। জীবনের সঙ্গে তিনি যুদ্ধই করেছেন। অতুলবাবু বললেন, যামিনীদাকে বলতে হবে। কুমার বিমল সিংহ বললেন, একদিন এসে তো ভালো করে দেখতে হবে সব। এরপর আর বেশি দিন লাগেনি। অল্প কিছু দিনের মধ্যেই তার শিল্পী বলে খ্যাতিটা রটে গেল। যে আড়াল তার ছিল তার মা,
তার মৃত্যুর পর যেন শেষ আশীর্বাদে তাকে ঘুচিয়ে দিয়ে গেল। সেই বিখ্যাত হয়ে গেল তার মায়ের ছবি থেকেই। এতকাল ধরে মায়ের বিষণ্ণ বেদনাময় জীবনের আবেষ্টনীর মধ্যে বাবার শেষ জীবনের কৃতকর্মের গ্লানির জন্য সে যে পলাতকের বা আত্মগোপনকারীর জীবনযাপন করেছিল, সেটা থেকে তার নিজের খ্যাতির আকর্ষণে বেরিয়ে প্রশংসার প্রসন্ন দীপ্ত আলোকে এসে দাঁড়িয়ে উল্লসিত এবং কিছুটা প্রগল্ভ হয়ে উঠল। মাস দুয়েকের মধ্যেই সে নিজের ছবির এক্সিবিশন করলে উদ্বোধন করলেন যামিনী রায়। এইবার তিনি এলেন এবং প্রশংসা করে গেলেন। তিনি বক্তা নন, তবে অকপটে সাদাসিধে কথায় বললেন, আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। কাগজে প্রশংসা বের হলো, কয়েকখানা ছবির ব্লগ ছাপা হলো, ভিড়ও হলো। আলাপ হলো নবীন শিল্পীদের সঙ্গে, কয়েকজন সাহিত্যিক এলেন, তাদের সঙ্গেও আলাপ হলো। প্রবাসীর কেদার চট্টোপাধ্যায় এসেছিলেন, সঙ্গে ছিলেন অমল হোম। কেদারবাবু দুখানা ছবি প্রবাসীতে ছাপতে চাইলেন। সেই দিনই সকলে চলে গেলেন এবং সদলে এসে তাকে আমন্ত্রণ করলে সীমা এবং অসীমা। সদল মানে সঙ্গে কয়েকজন বান্ধবী। কি মহাশয়? হেসে একটি সিগারেট ধরিয়ে সুরেশ্বর বললে, এসো, সুস্বাগতম। কিন্তু প্রশ্নটা কি? ভ্রুকুঞ্চিত করে অসীমা বললে, সে প্রশ্ন যাই হোক, আপাতত থাক, কিন্তু এটা কি? আঙুল দেখিয়ে মুখে সিগারেটটাকে দেখিয়ে দিল। ওটা সিগারেট, বেশ মূল্যবান সিগারেট, 555, গেস্টদের জন্য আনা হয়েছিল। তারা খেলেন আর আমার নাকে ধোঁয়াটা গেল। প্রশংসার মদ্যের নেশায় চিত্ত ভূষিত হলো বস্তুটার জন্য। মনে হলো নেশা জমবে বেশ, তাই আরম্ভ করলাম, ভালো, মাকে বলে দেব। সুরদা পিসিমার মৃত্যুর 2 মাস না যেতেই সিগারেট ধরেছে। আর 1 মাস পরে বলো, তখন কামানো দাড়ি আরও ঘন এবং চাপ বেঁধে বেরোবে এবং আমাকে একজন ঋষি বলে মনে হবে। সুতরাং বলবেন না এই ছেলে মহাপুরুষ ছেলে, একে কিছু বলা উচিত নয়। এর বদলে ঘুষ চাও তো খুব ভালো জর্দা অথবা বিলেতি দামি লিপস্টিক, যা চাও এনে দিতে প্রস্তুত আছি। বলা বাহুল্য অসীমার মুখে পান ছিল, খুব সুভাষিত জর্দার গন্ধ উঠেছিল এবং একটি বান্ধবীর ঠোঁটে লিপস্টিকের অনুরঞ্জন ছিল। লিপস্টিক মাখা মেয়েটি বললে, আপনার ছবি যত দুর্বোধ্য, আপনি কিন্তু তত সহজ এবং অকপট। আপনি সত্য বলছেন? আপনার দৃষ্টি প্রখর। মিলিয়ে যাচ্ছি যে আপনি সত্যই সাম্বলী তরু। হ্যাঁ, ভাগীরথী তটে কীর্তিহাট নামে বিশাল সাম্বলী তরু আছে একটা, আমি তারই চারা গাছ। কিন্তু আপনি মনে হচ্ছে বেত্রবতী তটের বেতসলতার সেই লতাটি, যাকে সুলতা বলা চলে, যার আঘাতে শুধু কাঁটাই ফোটে না, দাগও বসে, কালশিটে পড়ে কেটে রক্তও পড়তে পারে। সীমা খিলখিল করে হেসে উঠল গরবিনীর মতো। তার দাদার ঠিক মনে আছে এবং ওই একটি কথার উত্তরে 10টি কথা শুনিয়েছে। জয়টা তার। সুলতা উত্তর খুঁজছে, কিন্তু পাচ্ছে না। সুলতা লাল হয়ে উঠেছিল। সে আধুনিক, বিয়ে পড়ে, অতি আধুনিক মনের ব্যারিস্টারের মেয়ে। পোশাকে তার ছাপ আছে, পরনে তার খদ্দরের শাড়ি, ঠোঁটে তার লিপস্টিক, পায়ে স্যান্ডেল, মাথায় রুক্ষ চুলে বেশি। গোপনে রাজনীতি করে বলে রটনা আছে। ছাত্র আন্দোলনে সবে যেটা তখন শুরু হয়েছে তাতে সে প্রকাশ্য পাণ্ডা। সুলতা বললে, ছবিতে আপনার ট্র্যাডিশন ভাঙার চেষ্টা সুস্পষ্ট, কিন্তু সোশ্যাল কনসাসনেস নেই কেন? দুরূহ প্রশ্ন। সম্ভবত আমার নিজের নেই বলে। না হলে ধরুন আর্টিস্ট হিসেবে আমি মনে করি ওটা ছবিতে না আসাটাই ভালো। সুরতার তর্কোদ্যত হয়ে উঠেছিল। কেন?
কিন্তু কথায় বাধা পড়েছিল। একজন চাকর এসে বলেছিল, দুটি মেয়ে লোক এসেছে, বলছে আপনার সঙ্গে দেখা করবে। ইডিয়েট! মেয়ের লোক কি রে? মহিলা বলতে হয়। ডাক এখানে। তারা বলছে একটু নিরিবিলিতে কথা বলবে। হ্যাঁ, তাহলে? সীমা বললে, আমরা বসি, তোমার বাজনা না শুনে যাব না, তুমি শুনে এসো কে কি বলছে। কারা? মেয়ে ছেলে আবার কে? কি করে বলবো এখান থেকে? যাও তাহলে শুনে এসো, আমরা ছবি দেখছি, চা খাচ্ছি, যাও। সুরেশ্বর বাইরে বসবার ঘরে এসে অবাক হয়ে গেল। একটি পৌড়া, একটি যুবতী, সুন্দরী। পোশাক পরিচ্ছদের চেহারার মার্জনায় এমনই একটা ছাঁদ তাদের মধ্যে রয়েছে যে ঠিক তার এতকালের জানা চেনা কারোর সঙ্গে মেলে না। সম্পূর্ণ স্বতন্ত্র। না মেলে সীমাদের সঙ্গে, না মেলে কীর্তিহাটের বাড়ির সঙ্গে, না মেলে সচরাচর কলকাতার পথে ঘাটে রেল স্টেশনে যেসব বাঙালি মেয়েকে দেখা যায় তাদের সঙ্গে। এদের চেহারায় কোথায় প্রগল্ভতা আছে, মালিন্যের মতো একটা কিছু আছে। পৌড়ের বিধবার সাজ, সামান্য গহনা আছে, ফিতে পার কাপড় পরনে, গালে পানের একটা পুঁটুলি, ঠোঁট দুটো কালো, মাথার চুলে আছে সেই আমলের পাতা কাটা। সুন্দরী যুবতী মেয়েটির পোশাক পরিচ্ছদ এমনই যে যৌবন রূপ সব কিছু একটা অত্যুত্ততায় আক্রমণাত্মক ভঙ্গিতে আত্মপ্রকাশ করছে। না চিনলেও একটা আভাস যেন মিলছে। সব কিছু মিলিয়ে বলে দিচ্ছে দেহ এবং রূপ নিয়েই এদের কারবার। তার ভ্রু কুঞ্চিত হয়ে উঠল। সে বললে, কি বলুন, কি চাই আপনাদের? তার মুখের দিকে তাকিয়ে তারা একটু বিহ্বল হয়ে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বললে, আমরা বাবুর সঙ্গে মানে সুরেশ্বর রায়ের সঙ্গে দেখা করতে এসেছি, তিনি আমাদের চেনেন। আমার নামই সুরেশ্বর রায়। অবাক হয়ে তাকিয়ে রইল তারা। পোড়া আবার বললে, এ বাড়ির মালিক, আমি এই বাড়ির মালিক। কিন্তু আপনি তো তিনি নন। তাহলে? পোড়া আবার বললে, না, জানবাজারের সুরেশ্বর রায়, দেশ হলো কীর্তিহাট, সেসব আমার পরিচয়। তাই তো বাবু, তবে কি জুত চুরি করে গেল কেউ? যুবতীটি বললে, না না, সে জোচ্চোর নয়। হ্যাঁ, সুন্দর চেহারা, আপনার মতো এমন সুন্দর নয়, তবে সুন্দর। একটু বেশি বয়স, 30-32, গান বাজনাও জানে, সুন্দর কথাবার্তা। সুরেশ্বর বললে, আপনারা কে? আমরা আমরা বাবু, একটু ভেবে নিয়ে বললে, বাবু, আমরা গান বাজনা করে খাই। এটা আমার মেয়ে, মিনার্ভা থিয়েটারে নাচতো। আমরা থাকতাম বাবু রামবাগানে, সেখানে এই বাবু থিয়েটারে একে দেখে বাড়িতে এসেছিল। তারপর মাঝখানে খুব খরচপত্র করলে, আমোদ আহ্লাদ করলে, আর নাম বললে সুরেশ্বর রায়, বাড়ি বললে এই ঠিকানা। আমরা অবিশ্বাস করিনি। তারপর হঠাৎ বললে শেফিকে বাঁধা রাখবে, বাড়ি ভাড়া করবে। এখানে আসতে লজ্জা করে, বড় ঘরের ছেলে বলে ভদ্রপাড়ায় বাড়ি ভাড়া করে মেয়েকে চাকরি ছাড়িয়ে রাখবে। তারপরে হঠাৎ আজ 15 দিন একেবারে নেপাত্তা, খোঁজ নেই, খবর নেই। মেয়েটা অধীর হয়েছে। ওদিকে বাড়িওয়ালা ভাড়ার তাগিদ দিচ্ছে, আমাদের হাতেও পয়সা নেই। অগত্যাই এসেছিলাম বাড়িতে তার খোঁজ করতে। ভাবনাও হচ্ছিল অসুখ বিসুখ কিছু হলো কিনা। তা আপনি তো। স্তম্ভিত হয়ে গেল সুরেশ্বর। মেয়েটি বললে, তাহলে আমরা যাই বাবু, কিছু মনে করবেন না, আমরা তো জানতাম না। সুরেশ্বর কি বলবে কিছুই ভেবে পেলে না, চুপ করে দাঁড়িয়ে রইল। ওরা দুজনে উঠে দরজার কাছে গেল। মেয়েটি থমকে দাঁড়িয়ে বললে,
মা, কি? দরজার পাশে টাঙানো সুরেশ্বরের মায়ের শ্মশানের চিতায় তুলবার আগের একটা গ্রুপ ফটো টাঙানো ছিল। সেই ফটোটার দিকে আঙুল দেখিয়ে সে বললে, এই যে মা, এই দেখো, সে। পৌড়া ঝুঁকে দেখে বললে, হ্যাঁ, এই তো। সুরেশ্বর এগিয়ে গেল। তরুণটি বললে, এই 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 সে। সে আঙুল দেখালে। সুরেশ্বর দেখল, সে ব্রজেশ্বর, ধনেশ্বরের বড় ছেলে। সেই তাকে যে রাজা বলে তার প্রজাত্ব স্বীকার করেছে অত্যন্ত সহজ হাসি মুখে, যাকে তার মিষ্টি মনে হয়েছে, যার স্নেহ প্রীতির মধ্যে এক বিন্দু কপটতা আছে সন্দেহ করেনি, যাকে সে মধ্যে মধ্যে আসতে বলেছে। ব্রজেশ্বর এসেওছে, অসহ্যের সময় নিত্যই এসেছে। তার মায়ের শ্রাদ্ধে খেটেছে। এতটুকু কীর্তিহাটের প্রকৃতির পরিচয় পায়নি। কীর্তিহাটের বাড়ির জ্ঞাতিদের ভার তার উপরেই ছিল। মেজ ঠাকুমাও এসেছিলেন। 3 বছরে তিনি ম্লান হয়েছেন। 4 বছর আগে সে দেখেছিল। তখন যে অপরূপ লাবণ্যটি সেটি ঝরে গেছে। একটু বিষণ্ণ হয়েছেন। ছেলেরা তাকে খেতে দেয় না, কোনো খোঁজই করে না। এখান থেকে 50 টাকা মা পাঠাতেন, তাই তার সম্বল। আর অন্ন, তাও একবেলা মাত্র প্রয়োজন তার। আর সেটা আসে রাজরাজেশ্বরের ও গোবিন্দজির প্রসাদ থেকে। তিনি ব্রজেশ্বরের জন্য বলে গিয়েছিলেন, হ্যাঁ ভাই, ব্রজেশ্বর দেখি তোমাকে খুব রাজা রাজা করে, কি ব্যাপার? সে বলেছিল, ব্রজেশ্বরদা মোটের ওপর লোক ভালো ঠাকুমা, কথাগুলো ভারী মিষ্টি, অন্তরটিও ভালো, আমাকে রাজা বলেন। হ্যাঁ, লোকের মন নিতে জানে, কিন্তু ভাই, মেলামেশা বন্ধুত্ব ওর সঙ্গে না করাটাই ভালো। একটু দুঃখিত হয়েছিল মনে মনে সে। মনে হয়েছিল ঠাকুমা যেন সতীনের ছেলে নাতিদের প্রতি স্বাভাবিক ঈর্ষাবশেই কথাগুলো বলেছেন, তার কাছে বেশি আপন হতে চাচ্ছেন। সে বলেছিল, না, বন্ধুত্ব ঠিক ওর সঙ্গে আমার হতে পারে না ঠাকুমা। উনি চাকরি করেন, মারোয়ারি ধনির বাড়ি তৈরি হচ্ছে, তার তদবির তদারক করেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ। আলাপ আমার সঙ্গে মায়ের মৃত্যুর পর। আসেন, কিছুক্ষণ বসেন, আবার চলে যান। টাকা কি কোনো জিনিস তা তিনি চাননি, চাইলেও আমি দেব না। তার চেয়ে, তবে চোট্টর নন তো? না, তা নয়, তা বলতে পারবো না। বেশ, তাহলেই হলো। না হলে নিকট আত্মীয়, আপনারই নাতি, বারণ করব কি করে? আর কোনো কথাই মেজ ঠাকুমা বলেননি। মেজ ঠাকুমা চলে গেছেন, যার সময় তার মনে হয়েছিল যেন অবিচার অন্যায় হলো। তার সঙ্গে কীর্তিহাটে সেই পরম আপনার জনটির মতো ব্যবহার করা হলো না। কীর্তিহাটের জ্ঞাতিদের সম্পর্কে সে শঙ্কিত ছিল, হয়তো এসে যেতে চাইবে না, কিন্তু ব্রজেশ্বরী তাদের ঠেলা দিয়ে পাঠিয়ে দিয়েছে। নিজে তাদের স্টেশনে নিয়ে গিয়ে টিকিট করে চাপিয়ে দিয়ে এসেছে। সুরেশ্বর মেজ ঠাকুমাকে যাওয়ার সময় বলেছিল, ঠাকুমা, কাজকর্মের ভিড়ে একবার কাছে বসতে পেলাম না। সুবিধে অসুবিধে অনেক হয়েছে, কিছু যেন মনে করবেন না। মেজ ঠাকুমা তার চিবুকে হাত দিয়ে বলেছিলেন, না ভাই, পরম সমাদরে থেকেছি। এখানকার ঐশ্বর্য, এই আরাম, এ তো কখনো পাইনি জীবনে। তোমাদের এত বড় কীর্তিহাটের বাড়িতেও তো বোধহয় কোনো কালেই ছিল না। আমি কাঙালের মেয়ে। 2 দিন বুড়ো স্বামীর দৌলতে রানী হয়েছিলাম, মান্য খাতিরও পেতাম। তাও শেষ হয়ে এখন আবার কাঙাল হয়েছি। আমাকে এমন করে বলে না। তোমার মা 50 টাকা করে পাঠাতো, তাতেই আজও স্বামী শ্বশুর বংশের বউ সেজে বেঁচে আছি। টাকা আপনার ঠিক সময়ই যাবে, যেমন যেত। তা যাবে বই কি, না গেলে চাইব, লিখব, নাতি হুজুর, অধীনার প্রতি কৃপা কটাক্ষ করতে হুকুম হোক, টাকা পাঠাও। আর সঙ্গে হেসেছিলেন। 2টি জলের ধারাও এসেছিল চোখ থেকে। তার চোখও সজল হয়ে উঠেছিল।
তিনি চলে গেলে মনে হয়েছিল ঠাকুমাকে থাকতে বললে হতো। এইখানে থাকলে মায়ের অভাব পূর্ণ করতে না পারুন, যত্ন করতে পারতেন। কিন্তু পরক্ষণেই শ্রাদ্ধের মধ্যে সদ্য খ্যাতি ও গৌরবের স্বাদ পাওয়া তরুণ আধুনিক মন বলে উঠেছিল, তুমি আর্টিস্ট, ছবি আর ফ্রেম এই দুটোর নিকট সম্পর্ক ভুলো না। এই ফ্রেমে ওই ছবি কি মানায় না খাপ খায়? ডোন্ট বি সিলি। তবু মন খারাপ করেই বসেছিল। ব্রজেশ্বর স্টেশন থেকে ফিরে এসে বসে বলেছিল, বাপস রাজা, তোমার ধৈর্য বটে। ওহ, ঠাকুমার সঙ্গে যেভাবে কথা কইলে তুমি, এবং এদের যে অত্যাচার এই কদিন ধরে সহ্য করলে। আমার তো নিজের গোষ্ঠী, আমি যে এই কদিন কতবার ওদের খ্যাঁক করেছি, আজ তুমি আমায় লজ্জা দিচ্ছ। ওহ, তোমাকে সেলাম। এখন প্রজার জন্য একটু চা হুকুম করো তো। আর কিছুদিন ওরা থাকলে তোমাকে পাগল করে দিত। চা খেয়ে সে আর থাকেনি। সন্ধে হয়ে আসছিল। সে তাড়াতাড়ি চলে গিয়েছিল আর বলেছিল, আজ শনিবার ভাই, মিনার্ভা থিয়েটারে নেমন্তন্ন আছে। ওদের সঙ্গে খুব খাতির আছে, যাই, 2 হপ্তা দেখিনি। হ্যাঁ, জগদীশ্বর কাকা ছেলে মেয়েদের গরম কাপড় জামার জন্য যে 100 টাকা দিয়েছিলে তুমি, তার ফেরত আছে 5 টাকা কআনা। সেটা ভাই রাজা আমিই রাখলাম। আমার হ্যান্ড বড্ড টাইট, মাইনের টাকা পাইনি। সে হেসেছিল। সুরেশ্বর বলেছিল, টাকার দরকার আছে তোমার? ব্রজেশ্বর খুব হেসেছিল, বলেছিল, এই না হলে রাজা, প্রজার 24 ঘন্টায় টাকা চাই, টাকা চাই, টাকা চাই। আর রাজার তাতে বিস্ময়, কেননা এই টাকা সে কি করবে ভেবে পায় না। পরিশ্রমের ঋণ শোধ করবার জন্য সে তাকে কিছু দিতে চেয়েছিল। বলেছিল, কত চাই তোমার? যত দেবে রাজা। প্রজা ইজ অলওয়েজ পুওর। তার হাঁড়িটা শতছিদ্র। সে কলঙ্কিনী রাধা। তাকে ওই শতছিদ্র কুম্ভে জল এনে জ্বালা ভরতে হয়। তা দাও না ভাই রাজা, 100 টাকা দাও। বেশি দিলেও আপত্তি করব না। জামা কাপড় সব ছিঁড়ে গেছে। তাছাড়াও কীর্তিহাটে রায়দের মেজ তরফের বড় ছেলের বড় ছেলে। সুদিন দেখেছি। সমাদর বলতে গেলে তোমার মতোই ছিল। খুব ভালো জামা কাপড় একসময় পরেছি হে। প্রথম 16 বছর পর্যন্ত ফরাসডাঙ্গার ধুতি, সিল্কের পাঞ্জাবি ছাড়া কিছুই পরিনি, কিছু করিয়ে নি। নায়েবের কাছে টাকা চাইতে সুরেশ্বরের সংকোচ হয়েছিল। নায়েব জানতে চাইবেনই এবং একটু আপত্তিও করবেন। আর তাছাড়াও রায়বাড়ি তারই জ্ঞাতির অপমান হবে সেটাও তার মনে লেগেছিল। তার নিজের কাছে 150 টাকা ছিল, তাই বের করে সে তাকে দিয়েছিল। আর এরপর কয়েকদিনই ব্রজেশ্বর আসেনি। তারপর এসেছিল সে চমৎকার সাজসজ্জা করে। ফরাসডাঙ্গা ধুতি, সিল্কের পাঞ্জাবি, চকচকে সেলিম শু পরে এসেছিল। গায়ে সেন্টের গন্ধ। হেসে বলেছিল, জয় হোক রাজা, প্রজা তব হইয়াছে সুখী। এইটাই তো রাজার ধর্ম, প্রজানুরঞ্জন। সেদিন গান বাজনা করে অনেকক্ষণ থেকে রাত্রি 8টায় সে গিয়েছিল। তার এক্সিবিশনে সাজানোর কাজেও সে যথেষ্ট খেটে গেছে। পরশু পর্যন্ত এসেছিল, তারপর কাল আর আজ সে আসেনি। তার অভাবও সে অনুভব করেছে। সেই ব্রজেশ্বর এই করেছে মেয়েটির সঙ্গে সম্পর্ক বাতিয়েছে। যায় আসে, তার বিরুদ্ধে বলার তার কিছু নেই, কিন্তু তার নামে নিজের পরিচয় দিয়েছে। একসঙ্গে সুরেশ্বরের মুখে অতি সূক্ষ্ম একটি বক্র এবং তিক্ত হাস্য দেখা দিল। সঙ্গে সঙ্গে ভুরু কপাল কুঁচকে উঠল। মেয়ে দুটি তার মুখের দিকে তাকিয়ে আছে। সে বললে, ওর নাম সুরেশ্বর নয়, ওর নাম ব্রজেশ্বর। আমার জ্ঞাতি বটে, আমি চিনি তাকে। কোথায় থাকে সে বাবু? তা আমি জানি না, কোনোদিন জিজ্ঞাসাও করিনি। বাবু?
বলো। সে তো আপনার নিজের লোক। আমাদের যে বড় বিপদ বাবু, ধারে মদ খেয়ে গেছে। আমরা আনিয়ে দিয়েছি, ভাড়াও বাকি। আজ না দিলে কাল সকালে জিনিসপত্র কেড়ে নিয়ে বাড়িঘর থেকে বের করে দেবে। তা আপনি দিয়ে যদি তার কাছে। না, অত্যন্ত রূঢ় স্বরে সুরেশ্বর বললে। সেই কণ্ঠস্বরে তারা চমকে উঠল ভয়ে। চলো মা, চলো। দাঁড়াও, তোমাদের ঠিকানাটা দিয়ে যাও। সে যদি এখানে আসে তবে লোক দিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। মেয়ের নাম শেফালি বাবু। ঠিকানা নতুন রাস্তা, সেন্ট্রাল এভিনিউ আর বিডন স্ট্রিটের ধারে, 5 নম্বর রাম ঘোষালের গলি, ওই মনমোহন থিয়েটারের পেছনে। তখনও সেন্ট্রাল এভিনিউ শ্যামবাজার পর্যন্ত আসেনি। ওই বিডন স্ট্রিটে মনমোহন থিয়েটারের সামনে পর্যন্ত এসে শেষ হয়েছিল। বুঝতে দেরি হলো না তার। ব্রজেশ্বরও কাছাকাছি কোথাও একটা থাকে। বিডন স্ট্রিটে কোথাও যেন মারাওয়াড়িটির বাড়ি তৈরি হচ্ছে। সে এবার ডাকলে, রঘু। রঘু দরজার পাশেই ছিল। সে ভেতরে এলো। সুরেশ্বর বললে, এদের নিচে রাস্তা পর্যন্ত এগিয়ে দে। তারা চলে গেলে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ মনে পড়ল সীমা অসীমা সুলতা ঘরে বসে আছে। ফিরে আসতে সীমা বললে, বাবা, কে ওরা? প্রশ্ন করো না, উত্তর দিতে আবার কষ্ট হবে। সম্ভবত দিতে পারবো না। ওরা ভদ্রঘরের মেয়ে? উঁকি মেরে দেখেছ? দেখেছি। কথা শোনোনি? শুনে বুঝতে পারিনি। তাহলে থাক। বাহ, অভদ্র মেয়েরা তোমার বাড়ি আসবে জিজ্ঞাসা করব না? না করাই উচিত। জিজ্ঞাসা করলে বলবো আমিও ওদের চিনি না, ওরাও আমাকে চেনে না। তবে এলো কেন? এলো আমার না হলেও আমার বংশের কারোর দায় আছে। এতক্ষণে সুলতা বললে, ওদের কিছু সাহায্য করলে পারতেন আপনি। মুখ দেখে বড় বিব্রত মনে হলো। অবাক হয়ে তার মুখের দিকে সুরেশ্বর তাকিয়ে রইল। মুগ্ধ হয়ে গেল সে। মুখের দিকে অসংকোচ বিস্ময়ের সঙ্গে চেয়ে থেকে বললে, ঠিক বলেছেন, কিন্তু। কিন্তু কি? আপনি অদ্ভুত। লাল হয়ে উঠল সুলতা। সুরেশ্বর বললে, আমি শ্যামলী বৃক্ষের চারা, কিন্তু আপনি বেত নন। অত্যন্ত নরম লতা। মালতী বললে রাগ করবেন। এখন আপনার বাজনা শোনান। বাজনা সে শুনিয়েছিল এবং সারাটা দিন সুলতার কথাই ভেবেছিল। ওর কথার টানে ওই মেয়ে দুটোর কথাও এসে পড়েছিল বারবার ঘুরে ঘুরে। ওদের কিছু দেওয়া উচিত ছিল। সুলতা বললে, ওদের মুখ দেখে মনে হলো ওরা খুবই বিব্রত। মুখের দিকে বারদূর তাকিয়েও ছিল সে। মেয়েটির রূপ আছে, কিন্তু বেশভূষাতে সেই রূপে বেশি চড়া রঙের শেড দিয়ে ফেলেছে। ভালগার হয়েছে তাতে, তাই জন্য তাকাতে পারেনি। সুলতার মুখেও রং ছিল, ঠোঁটে লিপস্টিক ছিল, চুল রুক্ষ ছিল। দুটোতে আশ্চর্য সমন্বয় রয়েছে। ব্রজেশ্বরের উপর রাগ হয়েছিল। রাস্কেল কি শয়তানি বুদ্ধি, তার নাম ব্যবহার করেছে? কেন? মনে হয়েছিল তাকে বিপন্ন করবার জন্য। কিন্তু তাই বা কি করে করবে? তবে তাহলে একটু বড়লোকই আত্মপ্রসাদ অনুভব করবার জন্য? হ্যাঁ, হয়তো তাই হবে। ব্রজেশ্বরের কথাবার্তা মনে পড়েছিল। মিষ্টি মুখ, চতুর, ধনেশ্বর রায়ের ছেলে। ওর পক্ষে আর বিচিত্র কি? একটু হাসিও পেয়েছিল। সারাটা দিন কথাগুলো ঘুরেছিল মনের মধ্যে। তারই মধ্যে সন্ধ্যের পর মনে হয়েছিল কাল সকালেই ওদের জিনিসপত্র কেড়ে নিয়ে মেয়ে দুটোকে পথে বের করে দেবে। ভাড়া বাকি আছে, ধার পড়ে আছে।
অস্বস্তি অনুভব করতে করতে হঠাৎ একসময় উঠে পড়েছিল ইজি চেয়ার থেকে। কিন্তু টাকা? নায়েব ম্যানেজারকে সুরেশ্বর শুধু সংকোচই করে না, অভিভাবকের মতো ভয়ও করে। হঠাৎই মনে পড়েছিল আজ 4খানা ছবি 150 টাকায় বিক্রি হয়েছে। সেটা তার আলমারিতেই আছে এবং তার হাত খরচের টাকাও আছে। সেই 200 টাকা বের করে নিয়ে একটা জামা টেনে মাথায় গলিয়ে পরে নিয়ে সে বেরিয়ে পড়ল। ডাকলে, রঘু, বাবু, আমি একটু বেরোচ্ছি। হঠাৎ কৈফিয়তের প্রয়োজন অনুভব করলে। বললে, একজনের সঙ্গে একটু দেখা করা দরকার, ভুলে গিয়েছিলাম, বুঝলি? গাড়ি বলবো? বাড়িতে একখানা ব্রুহাম গাড়ি আছে, সে সেই তার বাবার আমল থেকে। সেটা হেমলতা ঘোচাননি। আবার মোটরের যোগ উঠেছে, মোটরও কেনেনি। সুরেশ্বর বললে, গাড়ি? তারপর বললে, না। এই বলে সে বেরিয়ে চলে গেল। যানবাজার থেকে হেঁটে চৌরঙ্গীর মোড় পর্যন্ত সে এসে দাঁড়ালো। একটা ভুল হয়ে গেছে। মনে ছিল না এটা জানুয়ারির প্রথম সপ্তাহ। শীতটা কয়েকদিন গাঢ় হয়ে পড়েছে। শুধু আলখাল্লার মতো একটা খদ্দরের পাঞ্জাবি গায়ে চড়িয়ে বেরিয়ে পড়েছে। গায়ের আলো আনটার প্রয়োজন অনুভব করলে। হলে অন্তত ভালো হতো। থাক। সে চৌরঙ্গি পার হয়ে এসে আবার একটু দাঁড়িয়ে ট্যাক্সি নিলে একখানা। ট্রামে সে বড় একটা চড়ে না, হয় হেঁটে, নয় বাড়ির ব্রুহামে, নয় বা ট্যাক্সিতে চড়ে। দিনের ভাগে প্রায়ই চরণবাবু জুড়ি, মানে হেঁটে। ট্যাক্সিতে চড়ে বললে, চালিয়ে বিডন স্ট্রিট আর সেন্ট্রাল এভিনিউ জংশন। 1934 কিংবা 35 সালের কলকাতা। কলকাতার লোকসংখ্যা হয়তো 10-15 লক্ষ। গাড়িটাই বেশি, মোটর কম, বাস হয়নি, ট্রামে ভিড় নেই। বেলা 12টা থেকে ট্রাম ফাঁকাই ছোটে, রাত্রি 8টার পরেও তাই। ট্যাক্সিখানা প্রচণ্ড বেগে ছুটে চলেছিল। বাইরে কনকনে হাওয়া গাড়ির ভেতর ঢুকে তাকে শীত ধরিয়ে দিল। সে কাঁচ বন্ধ করে দিয়ে বসল। হঠাৎ বললে, রাখিয়ে তো সর্দারজি, বায়া তারফ। গাড়ি রুখলে সে গাড়ি থেকে নেমে এক বাক্স গোল্ড ফ্লেক সিগারেট দেশলাই কিনে নিল। যেন একটা উত্তেজক কিছুর দরকার ছিল। ঠান্ডায় যে শীত, তার থেকে আলাদা একটা কিছুর তাড়না বা বুকের স্পন্দনকে দ্রুততর করে যেন একটু কাঁপুনি সৃষ্টি করেছিল। গাড়ির ভেতর বসে সিগারেট ধরিয়ে সে একটু আরাম পেলে। বিডন স্ট্রিটে এসে নেমে তার ভাবনা হলো, এই বাড়ি কোথায় পাবে, আর কিভাবেই বা বের করবে, কি বলে ঢুকবে? ব্যাপারটা এবার তার কাছে স্পষ্টতর হয়ে উঠল। অভিজ্ঞতা নেই, বলতে গেলে এই অঞ্চলে কয়েকবার থিয়েটার দেখতে আসা ছাড়া এমনি সে কখনোই আসেনি। কিন্তু পড়ে শুনে একটা ধারণা আছে, তবে সেটা বেশ সহজ সরল নয়। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলে, ফিরে যাই। পেছনে একটা পানের দোকান, সেইখানে হিন্দুস্তানি পানওয়ালারা পান বেচছে। সামনে দাঁড়িয়ে কয়েকজন বেশ পাঞ্জাবি পরা, পাকানো গোঁপ, তেল চকচকে চুল্লের বাহারে টেরি হিন্দুস্তানি হাসছে, গল্প করছে। মধ্যে মধ্যে রিক্সা করে বাবু চলছে মালা গলায়, রজনীগন্ধার মালা। গুড়ের মালা এখন নেই। একজন একটা খড় জড়ানো কাঠে গোঁজা গোলাপ ফুলের কুঁড়ি এবং ফুল বিক্রি করছে, হাঁকছে, ফুল চাই? হঠাৎ একজন হিন্দুস্তানি এসে পাশে দাঁড়িয়ে বললে, বহুত আচ্ছা বিবি বাবু সাহেব, দেখিয়েগা? সুরেশ্বর নার্ভাস হলো। এতক্ষণ সে দাঁড়িয়ে নার্ভাসনেসের সঙ্গেই যুদ্ধ করছিল। এই প্রশ্নে সে বেশ একটু দমে গেল, কোনো উত্তর দিল না। বাবু সাহেব? না। তবে এখানে দাঁড়িয়ে কেন? এইবার সে সাহস সঞ্চয় করে বললে, একটা বাড়ি খুঁজছি, বাতলে দিতে পারো? হ্যাঁ, বাতাইয়ে। ঠিকানাটা সে বললে এবং বললে, ওখানে শেফালি বলে একটি মেয়ে থাকে, তার বাড়ি।
হ্যাঁ হ্যাঁ, জরুর জানি। উনি তো মিনারবার সখী ছিল। अब एक बाबू उसके राखिएছে আসেন, লেকিন বকশিস লেব আমি। চলো। সে এক সংকীর্ণ গলিপথ। দুধারের বাড়ির দরজায় আলো জেলে বসে দাঁড়িয়ে নানান সাজে সাজা মেয়ের দল। নানান বাড়ি থেকে গান ভেসে আসছে। শিউরে উঠল সে। শীত তার বেশি ধরে গেল। প্রায় প্রতি ঘরের দরজা থেকে ইঙ্গিতে আহ্বান করছিল তারা। সরব আহ্বানে ডাকছিল, আসুন না ও বাবু। হিন্দুস্থানিটা বললে, বাবু শেফালির কামরামে যাবেন? মিনারবার শেফালি? আমি শেফালির চেয়েও ভালো, তাকিয়ে দেখুন। এই বলে হেসে উঠল মেয়েটা। সে মাটির দিকে চেয়েই পথ চলছিল আর সিগারেট টানছিল। মনে হচ্ছিল পা থেকে মাথার দিকে শনশন করে একটা কিছুর স্রোত বইছে। কান দুটো গরম হয়ে উঠছে, হাত ঘামছে। মনে অনুতাপ হচ্ছিল, নিজের উপর রাগও হচ্ছিল, আর তার চেয়েও বেশি রাগ হচ্ছিল ব্রজেশ্বরের উপর। তাকে পেলে সে তার পায়ের জুতো খুলে মারতে পারত। এই বাড়িটা বাবুজি। বাড়ি দরজায় 2-3টে মেয়ে দাঁড়িয়ে। এখানটায় এত ভিড় নেই। যে মেয়েটা দাঁড়িয়েছিল তার মধ্যে শেফালি নেই। সুরেশ্বর বললে, জিজ্ঞেস করো তো শেফালি আছে কি না। হয়তো লাঞ্ছনার ভয়ে আগেই বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকতে পারে। একটা মেয়ে বললে, কাকে খুঁজছেন? শেফালিকে? হ্যাঁ। তার ঘরে হুজ্জুত চলছে, ভাড়া বাকি, বাড়িওয়ালি পা লাগিয়ে বসেছে। টাকা দেওয়ার কথা ছিল, দিতে পারেনি। তার বাবু ভেগেছে, সেখানে সুবিধে হবে না। এই বলে সে হেসে উঠল। তা আমার ঘরে আসতে পারেন। আমাকে ভেতরে যেতে পথ দিন। আমার বকশিসটা বাবু? কত? সেলাম। খুশির से 2-4 रुपया दे दीजिए। 4টে টাকায় তার হাত দিয়ে দিলে সে। বললে, চলো ভেতরে গিয়ে ঘরটা দেখিয়ে দেবে। জরুর। এই বলে সে সিঁড়িতে উঠতে লাগলো। মেয়ে দুটো তাকে পথ দিয়ে সরে গেল। তাকে ডাকলে, আইয়ে হুজুর। ঘুপচি কুয়োর মতো একটা উঠোন, তার চারিপাশে ঘর। সব ঘরের দরজায় প্রায় ভেজানো। ভেতরে আলো জ্বলছে। কোনো ঘরে হাসি উল্লাস, কোনো ঘরে গান, কোনো ঘর প্রায় স্তব্ধ। মধ্যে মধ্যে 2-4টে কথা ভেসে আসছে। তারই মধ্যে একটা সংকীর্ণ সিঁড়ি। সেই সিঁড়ি ভেঙে দোতলায় উঠে লোকটা তাকে ডাকলে, শেফাইলি বিবি। সামনেই ওই পাশে একখানা ঘরের দরজা খোলা। দরজায় বসে আছে একটি স্থূলাঙ্গী মেয়ে। নিজ হাত খালি, ওপর হাতে তাগা আলোর ছটায় ঝকঝক করছে। তার ওদিকে ঘরের মধ্যে শেফালিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। মাথা হেঁট করে দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে। বেশ নেই, ভূষা নেই। হিট করা মাথা থেকে খোলা চুল কিছু সামনে এসে পড়েছে। ডাক শুনে সে মাথা তুললে। আলো ছটা মুখে পড়ল। সুরেশ্বর দেখতে পেলে মেয়েটা কাঁদছিল। এইবার সুরেশ্বর সহজ হয়ে উঠল মুহূর্তেই। সে হিন্দুস্তানিটিকে পাশ কাটিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। অবাক হয়ে গেল শেফালি। সুরেশ্বর বললে, তোমার মা কই? সেই বাবু মা, বিহ্বল কণ্ঠে বললে শেফালি। ঘরের কোণ থেকে এবার উঠে এলো তার মা। শেফালিও উঠে দাঁড়ালো। তার মায়ের বিস্ময়ের অবধি রইল না। সে সুরেশ্বরের ঐশ্বর্য দেখে এসেছে এবং আরও দেখে এসেছে আজ তার বাড়িতে বড় বড় লোকের ভিড়। তারা যখন গিয়েছিল তখন ওই ভিড় দেখে বাড়িতে ঢুকতে সাহস করেনি। অন্য লোককেও কিছু জিজ্ঞাসা করতে পারেনি। জিজ্ঞাসা করেছিল একটু দূরের এক ভুজাওয়ালাকে, ওই বাড়িতে কি হচ্ছে? তারা বলেছিল এক্সিবিশন, তসবিরের এক্সিবিশন। ছবির গো, ছবির। ওই বাড়ির মালিক বহুত লায়ক আদমি, বহুত নাম। উনি তসবির আঁকিয়েছেন। ওই দেখেন।
ইলিয়ে বড়া বড়া আমির, বড়া বড়া ভারী ভারী আদমি আসিয়েছেন। ওরা অবাক হয়ে দাঁড়িয়ে দেখছিল। শেফালির গৌরব গর্বের অন্ত ছিল না। তার বাবুর এত ঐশ্বর্য, এত গৌরব। তারপর সকলে চলে গেলে ভেতরে ঢুকে ঐশ্বর্য দেখে বিস্মিত হয়েছিল। তারপর যখন সুরেশ্বর এসে দাঁড়িয়েছিল তখন বিভ্রান্ত হয়ে গিয়েছিল। সুরেশ্বরের ব্যক্তিত্ব, তার আকার অবয়ব দেখে নিতান্তই ছোট হয়ে পড়েছিল। কথাবার্তায় ভয় পেয়েছিল। সুরেশ্বর একবার রূঢ় কণ্ঠে না বলেছিল, তাতে চমকে উঠেছিল দুজনেই। সেই মানুষ তাদের এই কদর্য পঞ্চপঙ্কলে নিজের পা দুখানাকে হাঁটু পর্যন্ত কর্দমাক্ত করে এইখানে এসেছেন। বুঝতেই পারছিল না তারা। কিন্তু ওরা দেহ ব্যবসায়ী নেই। ওরা দুনিয়ার দেহের চাহিদার বিচিত্র তত্ত্ব নিপুণভাবে বোঝে। মা মেয়ে দুজনের মুখ চোখেই পর মুহূর্তে দীপ্ত হয়ে উঠল। মা বললে, আসুন আসুন বাবা আসুন। তারপরেই দরজায় বসে থাকা স্থূলাঙ্গীকে বললে, এখন যাও দিদি, পাবে বই কি, দেব বই কি। উনি দাঁড়িয়ে আছেন, মস্ত বড় লোক, রাজার ছেলে, তার চেয়েও বড়। এখন যাও। সুরেশ্বর বললে, উনি ভাড়া পাবেন? স্থূলাঙ্গী বললে, হ্যাঁ বাবু, আমি 2 মাসের ভাড়া পাবো। 1 মাসের ভাড়া আগাম দিয়ে ঘর ভাড়া করে তারপর। কত পাবেন? 2 মাসের ভাড়া 60 টাকা। বাড়ি সব থেকে ভালো ঘর বাবু, আলাদা কল, আলাদা সব। একখানি 100 টাকার নোট তার হাতে দিয়ে বললে সুরেশ্বর, 3 মাসের ভাড়া, মানে আগামী মাসের ভাড়াটাও নিয়ে রাখুন। বাকি টাকাটা কি যেন মদের ধার আছে বলেছিলে তুমি? কার কাছে? সেও আমারই কাছে, সে 20 টাকা। আরও একখানা 100 টাকার নোট সে শেফালির মায়ের হাতে দিয়ে বললে, ওকে 10 টাকা দিয়ে বাকি টাকাটা তোমরা রাখো। 1 মাসের মধ্যে তোমরা যা হয় কাজ দেখে নিও, বুঝলে? আমি চললাম। চললেন? হ্যাঁ। সে ফিরল। বাবু বাবু, আপনার পায়ে ধরছি বাবু। এক্ষেত্রে বোধহয় নাটক করার লোভ সম্বরণ কেউ করতে পারে না। সুরেশ্বরও সম্বরণ করতে পারলে না। সে ফিরল না, সে নেমে এলো সিঁড়ি দিয়ে। যে নাটকটি হয়ে গেল ওপরে, সেই নাটকটির বেগ এবং গতি এতই প্রবল, এতই তীক্ষ্ণ যে তার ক্রিয়া প্রতিক্রিয়া সে নামতে নামতেই নিচে এসে গিয়েছিল। ফলে দরজা ফাঁক করে তাকে সকলে বিস্ময় বিমুগ্ধ হয়ে দেখলে। দরজায় যে দুটো মেয়ে দাঁড়িয়েছিল তারা দরজা থেকে সরে এসে তখন উঠোনে দাঁড়িয়েছে। সে আবার থমকে দাঁড়ালো। তার এখন সাহস হয়েছে। অন্তর শুধু তৃপ্তি নয়, তার সঙ্গে অহংকারও পূর্ণ হয়ে উঠেছে। সে বললে, একটা কথা জিজ্ঞেস করব? তারা প্রগল্ভতা করলে না। একজন বললে, কি? কত টাকা উপার্জন করো তোমরা? অবাক হয়ে গেল তারা। কি উত্তর দেবে বুঝতে পারলে না। সুরেশ্বর হেসে বললে, এই শীতে বাইরে দাঁড়িয়ে থাকো, এই তো ফিনফিনে পোশাক, শীত করে না? কষ্ট হয় না? করুণভাবে একটি মেয়ে বললে, খাবো কি বাবু? পকেট থেকে 2খানা 10 টাকার নোট বের করে তাদের দুজনের হাতে দিয়ে বললে, আজকের দিনটা আর কষ্ট করো না, রাত্রি বোধহয় 10টা বাজে। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে চলে এলো। তার পেছন পেছন হিন্দুস্থানী সেই লোকটাও আসছিল। সেও বিস্ময়ে স্তম্ভিত, হতবাক হয়ে গেছে। এসব শরীফ আমির সে তার জিন্দেগিতে আর দেখেনি, কানেও শোনেনি। হ্যাঁ, শুনেছে বটে, বাদশাহী জামানাতে, এই জামানাতে নয়। সে তাকে কিছু বলতেও সাহস করলে না। সুরেশ্বর এসে আবার দাঁড়ালো। সেন্ট্রাল এভিনিউর মোড়ে। একটা ট্যাক্সি চাই। লোকটা শুধু এসে বললে, হুজুর, একটা ট্যাক্সি ডেকে দিতে পারো?
ট্যাক্সি মিলবে না হুজুর, ঘোড়ার গাড়ি ডেকে দিই। আচ্ছা, ওই তো আড্ডা, আমি নিয়ে নিচ্ছি। দীর্ঘ পদক্ষেপে এসে সে একখানা গাড়িতে চেপে বসল। তারপর বললে, যান বাজার। মনে মনে একটা নেশা লেগেছিল। আশ্চর্য, একটা নেশার ঘোরের মতো। ঘন ঘন সিগারেট খাচ্ছিল। মধ্যে মধ্যে এই সদ্য সমাপ্ত দৃশ্যটার টুকরো টুকরো ছবি মনে ভেসে উঠছিল এবং গভীর তৃপ্তি অনুভব করছিল। গাড়ির পেছনের সিটটায় বসে সামনের সিটের কোণের দিকে চেয়ে যেন ছবিগুলো দেখছিল। ঘুরে ঘুরে শেফালির একটা ছবি মনের সামনে আসছিল। প্রথম দিন তাকে যেমন দেখেছিল সেই ছবি। সেই দেওয়ালে ঠেস দিয়ে বসেছিল মেয়েটি। মুখ আধখানা দেখা যাচ্ছিল ওপরের দিকটা, ভুরুর নিচের চোখ পর্যন্ত। কতগুলো রুক্ষ চুল কপালে এসে পড়েছিল, অত্যন্ত সকরুণ। গাড়ির ভেতরে অন্ধকারের মধ্যে সেই স্মৃতির ছবিটা যেন সে স্পষ্ট দেখছিল। সিগারেট টানাও সে ভুলে গিয়েছিল এবং সিগারেটটা পুড়েই যাচ্ছিল ধোঁয়ার একটি আঁকা বাঁকা রেখা তুলে। অনুভব করছিল নিঃশ্বাস দিয়ে। তার শিল্পী মন আফসোস করছিল। একখানি সুন্দর ছবি হতো, অতি সুন্দর ছবি হতে পারত। হঠাৎ হাতের আঙুলে গরম লাগায় আঙুলটা সরিয়ে নিয়ে আগুনে ছ্যাঁকা খেলে। সচেতন হয়ে সিগারেটটা বাইরে ফেলে দিয়ে সে একটু চঞ্চল হয়ে উঠল। ফিরে গেলে হয় না? খানিকটা নড়ে চড়ে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। আকবার কোনো সরঞ্জাম নেই, গিয়েই বা কী হবে? আর তাছাড়া সেই মুহূর্ত তো আর ফিরবে না। গাড়িটা ততক্ষণে ধর্মতলায় পৌঁছেছে। বাইরে বিষ্টল হোটেল। একটু দূরে মেট্রোতে এবং অন্যান্য দোকানগুলোতে আলো ঝলমল করছিল। সাহেব মেমের ভিড় চলেছে। ফিরিঙ্গি এবং দেশি খ্রিস্টান মেম সাহেবগুলো এদিক ওদিক ঘুরঘুর করছে। সব ভেসে যাওয়া ছবি যেন। গাড়িটা কর্পোরেশন স্ট্রিটে ঘুরল। কর্পোরেশন স্ট্রিটের নতুন নাম হয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড। গাড়ি এসে বাড়ির দরজার সামনে লাগলো। সে নামল। ভাড়া দিয়ে সে ওপরে উঠে গেল। কিছুক্ষণ বসল। তারপর ঘরে গিয়ে ক্যানভাসের ওপর কয়লা স্টিক দিয়ে ওই ছবিটা আঁকতে চেষ্টা করল। কিন্তু হলো না। শুধু একটা উত্তেজিত অস্থিরতায় পায়চারি করলে ঘরের ভেতর। হঠাৎ একবার মনে হলো ছবির সরঞ্জাম নিয়ে ফিরে যাবে সে। না, তবে কি করবে সে? একটা কিছু করার যেন প্রয়োজন। ওই মেয়েটার সেই মুখো ছবিটা ভাসছে। রাস্তার ধারে দরজায় দাঁড়ানো মেয়েগুলোর সেই শীতে কষ্ট পাওয়া ছবি মনে পড়ছে। অনেকক্ষণ চুপ করে বসে থেকে সে চিঠির কাগজগুলো নিয়ে চিঠি লিখতে বসল সুলতাকে। হঠাৎই সুলতাকে মনে পড়েছে। সেই তাকে বলেছিল। মুখ দেখে বড় বিব্রত মনে হলো। কিছু দিলে পারতেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।